আচ্ছা, ইউজার আমি যখন তৈরি করতে যাই তখন আমাদের কাছে এই অপশনটা থাকে, এটা হচ্ছে সেলস ফোর্স, এটা হচ্ছে ফুল সিআরএম লাইসেন্স। এই ফুল সিআরএম লাইসেন্স ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে সেলস ক্লাউড লাইসেন্সের সাথে আমরা ম্যাপ করি। ইউজার লাইসেন্স কি জিনিস? ইউজার লাইসেন্স হচ্ছে দ্য ফুল পারমিশন সেলস ফোর্স ইজ গিভিং টু ইউ, মানে যে কোনো একটা ইউজারকে, মানে সেলস ফোর্সের মধ্যে কি কি ফিচার অ্যান্ড ফাংশনালিটি একটা ইউজার ইউজ করতে পারবে, তার টোটাল সুপার সেটটা হচ্ছে ইউজার লাইসেন্স। এই যে টোটাল সেলস ফোর্স আপনাকে কতটা দিয়েছে কাজ করতে, আর আপনি কতটা এই ইউজারকে দিচ্ছেন, সেটা হচ্ছে প্রোফাইল অ্যান্ড পারমিশন সেট বেসিক্যালি। ঠিক আছে, তার মানে এই যে টোটাল সুপার সেটটা আছে, সেই সুপার সেটের কি কি পার্ট আপনি ইন দ্য অর্গানাইজেশন একটা ইউজারকে দিচ্ছেন সেটা অ্যাডমিনিস্ট্রেটর ডিসাইড করছে। ঠিক আছে, ইউজার লাইসেন্সে আমি কি কি পাচ্ছি সেটা হচ্ছে অল দ্য ফিচার্স অ্যান্ড ফাংশনালিটিস, যেটা বেসিক্যালি ওই সিআরএম লাইসেন্সে সেলসফোর্স আপনাকে দিচ্ছে। পার্টিকুলারলি ফর সেলস ক্লাউড ইট উইল বি লিড মডিউল, অপরচুনিটি মডিউল, অ্যাকাউন্ট কন্ট্যাক্ট, পোর্ট মডিউল, কেস মডিউল। আজকে ওই কেস মডিউলটা আমরা দেখব ইন ফুল ডিটেল। এই যে যখন আপনি এখানে অনেকগুলো অ্যাপ দেখতে পাচ্ছেন, তার মধ্যে একটা অ্যাপ, এই যে সেলস অ্যাপ যেটা আছে, সেই সেলস অ্যাপের মধ্যেও কিন্তু আপনার একটা কেসেস ট্যাব আছে। ঠিক আছে, তার মানে কেস কিন্তু বাই ডিফল্ট সেলস ক্লাউডের সাথেই আসে। যেটা আসে না সেটা হচ্ছে দি কনসোল অ্যাপ্লিকেশন অফ সেলস। আপনি এখানে যখন গিয়ে এটা সার্ভিস ট্যাবটা খুলবেন, এইটা ইজ প্রাইমারিলি অন কেস। তাহলে এখানে অ্যাকাউন্ট কন্ট্যাক্ট আর কেস, অনেক অর্গানাইজেশন আছে যারা কাস্টমার সার্ভিসটাকে আলাদা মেনটেন করে, সেলসের লোকেদের সাথে হ্যান্ডেল করে না। যখন এরকম অবস্থা হয় তখন তাদের জন্য সার্ভিস অ্যাপটা ইজ গুড এনাফ। তাহলে আমি কি করতে পারছি, আমার অ্যাকাউন্ট কন্ট্যাক্ট আর কেস মডিউলটা আমি দেখতে পাচ্ছি, রিপোর্ট ড্যাশবোর্ড অ্যাজ ইউজুয়াল যেটা আমার রয়েছে। কেসের আমার কাজ কি? কেসে বেসিক্যালি ইজ এ টিকেটিং সিস্টেম। ঠিক আছে, কেস মডিউলে বেসিক্যালি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কোন লোকটা কল করছে, কোন অ্যাকাউন্ট থেকে কল করছে, কি রকম প্রবলেম, কি ধরনের প্রবলেম, কল করেছেন কিভাবে, ফোন থেকে, ইমেল থেকে নাকি ওয়েব থেকে, মানে চ্যানেল অফ কমিউনিকেশন, প্রায়োরিটি অফ এ কেস, অবভিয়াসলি একটা 3 লেভেল ইয়ে আছে। তাহলে আমার একটা টোটাল কেস মডিউল, এইভাবে একটা কেস আমার তৈরি করা হয়। ঠিক আছে, এই কেসের যথারীতি আমি ফুল ফ্লেজেড আমি কেসের ডিটেলসটা মেনটেন করছি, আর আমি বেসিক্যালি এই কেসের রেজলিউশনের চেষ্টা করছি ফর দ্য মাই কাস্টমার্স। ঠিক আছে, এটা অটোমেটিক্যালি অলরেডি একটা কেস নাম্বার জেনারেট করছে। কেসের একটা ইন্টারেস্টিং মডিউল হচ্ছে কেস ক্যান পয়েন্ট টু এ কেস ইটসেলফ। আপনাদের অলরেডি বোধহয় একটা অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল কেস রিলেটেড, তাই না? হ্যাঁ, তো ওটাতে আপনি দেখতেছিলেন যে প্যারেন্ট কেস, চাইল্ড কেস। আমরা যদি এই অবজেক্টটা দেখে থাকেন ভালোভাবে, হ্যাঁ, এই কেসটার যদি অবজেক্টটা দেখা হয় তাহলে আপনি দেখবেন এখানে একটা প্যারেন্ট কেস বলে স্ট্যান্ডার্ড কেসই আছে, মানে কেসের মধ্যেই একটা লুকআপ আছে টু দ্য কেস, তার মানে এটা সেলফ লুকআপ। ঠিক আছে, এই ধরনের সেলফ লুকআপ আমরা অ্যাকাউন্টেও দেখেছিলাম। অ্যাকাউন্টের কিন্তু ওটা দেখতে একটু আলাদা বলে, ওরা হায়ারার্কি ওরা বলে, ওটা ইন্টেনশনালি নামটা আলাদা করেছে কারণ কি ওখানে একটা আরো ফিচার্স আছে, যেটা এখানেও কিন্তু প্যারেন্ট অ্যাকাউন্ট বলে একটা কনসেপ্ট আছে, প্যারেন্ট আইডি। এখানে ওই প্যারেন্ট অ্যাকাউন্ট যেটা, সেটা কিন্তু টাইপটা কিন্তু হায়ারার্কি ফিল্ড বলে কিছু ফিল্ড টাইপ কিন্তু সেলসফোর্স এক্সপোজ করে না, যেটা দিয়ে আপনি কিছু বানাতে পারবেন অন ইওর ওন। ঠিক আছে, তো কেসেও কিন্তু সেলফ লুকআপ আছে, এখানে আমি কেসের মধ্যে একটা প্যারেন্ট কেস করতে পারি। তার মানে হচ্ছে ধরুন একটা এক্সাম্পল দিই, ভোদাফোনের একটা টাওয়ার মানে টাওয়ার ডাউন হয়ে গেছে। এবার প্রত্যেকটা কাস্টমার ওই এরিয়ার আপনাকে ফোন করবে, ফোন করে একটা করে কেস লক করবে, প্রত্যেকটা কেস আসবে, কিন্তু এই যে টাওয়ারটা ডাউন হয়েছে সেটা একটা টেকনিক্যাল কেস আমি বানালাম, সবকটা চাইল্ড কেস আমি ওটার সাথে অ্যাসোসিয়েট করে দিলাম। যখন আমার প্যারেন্ট কেসটা সলভ হবে আমি আস্তে আস্তে আমার চাইল্ড কেসগুলোকে রিজলভ করে দেব। ঠিক আছে, তো এই হচ্ছে দি হোল পারপাস অফ আ প্যারেন্ট অ্যান্ড চাইল্ড কেস অফ কেস ম্যানেজমেন্ট। এবার যেটা বাই ডিফল্ট কেস ম্যানেজমেন্ট যখন মানে ডিপার্টমেন্ট যখন আলাদা হয় তখন সেলস ফোর্স আর যখন মানে একটা হাই ভলিউম অফ
কেস চলতে থাকে, মানে সারাদিন ধরে কল চলছে একটা টেলিকলিং, সেই সময় কিন্তু এইভাবে সেলসফোর্স ইউজ করা হয় না। তখন তার জন্য একটা অন্যরকম নেভিগেশন আছে, সেলসেরও আছে, সার্ভিসেরও আছে। এইটা হচ্ছে কনসোল নেভিগেশন। এটার বেনিফিট কি? এখানে এটা ট্যাবুলার উইন্ডোই, কিন্তু এটা একটু আলাদা। এখানে ট্যাবটা এই লেভেলে, হরাইজন্টাল ট্যাব। এটা আমি অ্যাট এ টাইম একটা ট্যাবে থাকবো। এতে পারপাস হচ্ছে আমি যদি এক একটা করে কেস খুলি এখান থেকে, আপনি দেখুন এইখানে মাল্টিপল কেসেস এর এক একটা করে রেকর্ড স্পেসিফিক ট্যাব খুলে যাচ্ছে। এতে পারপাস যেটা হয়, আমি মাল্টিপল টাইমসে মাল্টিপল কেসে কাজ করতে পারি, প্যারালালি কাজ করতে পারি। দিস ইজ ফার মোর অপটিমাইজড ফর পিপল হু আর ওয়ার্কিং ইন কি বলে টেলিকলিং সার্ভিসেস অ্যান্ড সো অন, যাতে হাই ভলিউম তারা কেস হ্যান্ডেল করতে পারে। একটা কেস চলতে চলতে বলবে আই উইল পুট ইউর কল অন হোল্ড, বলে আরেকজন লোককে হয়তো কিছু আরো আপডেট দিতে শুরু করলো। এইটা হচ্ছে আইডিয়াল সেই বলে, যে কারণে এই নেভিগেশন প্রসেসটা একটু আলাদা। এটাকে বলা হয় সার্ভিস কনসোল। এই নেভিগেশন অ্যাপটা সার্ভিস ক্লাউড না নিলে কিন্তু আপনি পাবেন না, ঠিক আছে? তো অ্যাডিশনাল একটা লাইসেন্স এটার জন্য নিতে হয়, যে কারণে এই হাই ভলিউম কেস হ্যান্ডলিং হয়। খালি কি এইটার জন্যই আমি সার্ভিস ক্লাউড নেব তা কিন্তু নয়, এটা ছাড়া আরো অনেক কিছু আছে, দেখতে থাকি এক একটা। আচ্ছা, কেসের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট, সেটা হচ্ছে অটোমেশন অফ কেসেস। তার মানে আমি অটোমেটিক কি কেস তৈরি করতে পারি? দেয়ার আর two different ways in which you can automate cases by default, ঠিক আছে? কি হবে? একটা হচ্ছে ইমেল টু কেস। ঠিক আছে? ইমেল টু কেস দু ধরনের হতে পারে, একটাকে বলা হয় ইমেল টু কেস আর একটা বলা হয় অন ডিমান্ড ইমেল টু কেস। ঠিক আছে? ইমেল টু কেস হ্যান্ডেল হয়, মানে করা হয় বেসিক্যালি যখন আপনার নিজস্ব আউটলুক সার্ভার বা ইমেল সার্ভার থাকবে, সেটার সাথে আপনি ইমেল রিলে দিয়ে করেছেন। আর অন ডিমান্ড ইমেল টু সেলস মানে ডাইরেক্টলি আমি যদি সেলসফোর্সে মেল করতে পারি, তাহলে এটা কনফিগার করা অনেক ইজি। ইমেল টু কেস করার বেনিফিট কি? ইমেল টু কেস করলে কি হয়, আপনাকে যদি কোনো লোক মেল করে, ওই ইমেল আইডির ওপরে বেস করে আমরা একটা কেস তৈরি করতে পারি। সেলসফোর্স অটোমেটিক ডিটেক্টও করতে পারে যে ওই ইমেল আইডিটা কোন কন্ট্যাক্টের এবং তার অ্যাকাউন্ট কি, এবং দে উইল অটোমেটিক্যালি ক্রিয়েট এ কেস রেকর্ড ওয়েন এ ইমেল কামস টু দ্যাট মেল বক্স। ঠিক আছে? আর একটা হচ্ছে ওয়েব টু কেস। ওয়েব টু কেসের পার্ট হচ্ছে, আমি যদি একটা ইয়ে করি, যে এখানে একটা ওয়েব টু কেস একটা কনসেপ্ট, এটা হচ্ছে একটা ফর্ম, একটা এইচটিএমএল ফর্ম, যেটা আপনি জেনারেট করতে পারেন। জেনারেট করে ধরুন আপনার ওয়েবসাইটকে দিয়ে দিলেন, ওয়েবসাইট এটা করে একটু সিএসএস ফিএসএস দিয়ে একটা পেজ বানিয়ে দিল, তাহলে যে ফর্মটা তৈরি হবে সেই ফর্মটাতে যদি কেউ কিছু ভরে দেয়, ভরে সাবমিট মারে, দ্যাট উইল অটোমেটিক্যালি বিকাম আ কেস ইন সেলসফোর্স। নো ইন্টিগ্রেশন এফর্ট ইজ রিকোয়ার্ড ফর দিস। ঠিক আছে? তো এগুলো অটোমেটেড দুটো মেকানিজম আছে, যেখানে একটা অটোমেটিক একটা ইমেল থেকে আপনি কেস তৈরি করতে পারেন, অটোমেটিক্যালি একটা ওয়েব পেজের একটা ফর্ম থেকে আপনি কেস তৈরি করতে পারেন। নাও এই যে ওয়েব থেকে একটা ফর্ম কেস তৈরি হলো বা ইমেল থেকে একটা কেস তৈরি হলো, এই কেসটা অ্যাসাইন কাকে করা হবে? ঠিক আছে? এই অ্যাসাইন করার জন্য সেলসফোর্স একটা অ্যাসাইনমেন্ট রুলও দিয়েছে। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তাহলে অটোমেশন ওয়েটা আমরা জানলাম, দুটো ধরনের আমি অটোমেট করতে পারি, ইমেল টু কেস, ওয়েব টু কেস। আর কেস অ্যাসাইনমেন্ট রুল। কেস অ্যাসাইনমেন্ট রুলের কাজ হচ্ছে স্টেপ বাই স্টেপ একটা নতুন নিউলি ক্রিয়েটেড কেসকে ইভ্যালুয়েট করা, ইভ্যালুয়েট করে কাকে কাকে অ্যাসাইন করব তাকে অ্যাসাইন করে দেওয়া। ঠিক আছে? অ্যাসাইন একটা পার্সনকে করা যায়, অ্যাসাইন একটা কিউকে করা যায়। হোয়াট ইজ এ কিউ? এর আগে আমরা পাবলিক গ্রুপ দেখেছিলাম, এবার কিউ দেখবো। কিউ আর পাবলিক গ্রুপের মধ্যে বিরাট কিছু ডিফারেন্স নেই, অলমোস্ট দ্য সেম। মানে গ্রুপ অফ ইউজার্স
একটাই additional features of a queue is that queue can become a owner of a record. পাবলিক গ্রুপ কোনো ওনার অফ আ রেকর্ড হতে পারে না। তো এখানে দেখুন কেসের জন্য আপনি বানাতে পারেন এই কিউটা, মাল্টিপল অবজেক্টের জন্য বানাতে পারেন, যারা রেকর্ড ওনার হতে পারে, ধরুন লিডের জন্য বানাতে পারেন, পসিবল, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার এখানে আচ্ছা, এইবার এইখানে আমি এটা গ্রুপ অফ ইউজার্স, এখান থেকে ইন্ডিভিজুয়াল ইউজারকেও সিলেক্ট করতে পারি, বা যেরকম পাবলিক গ্রুপে ভেবেছিলাম সেরকম রোলও সিলেক্ট করতে পারি। আমি এখানে ডাইরেক্টলি একটা অন্য পাবলিক গ্রুপকেও ঠিক আছে, কোয়াইট সেম। এবার এই যে মাই কিউ আমি বানিয়েছি, এই কিউটা একটা কেসের কিন্তু ওনার হতে পারে অনায়াসে। তার মানে এই গ্রুপ অফ ইউজার্স ইজ নাও ওনিং আ কেস। তার মানে ডিফল্ট কোনো কেস যখনই তৈরি হচ্ছে তখন আমি একটা গ্রুপ অফ ইউজারকে অ্যাসাইন করে দিতে পারি, তার মধ্যে যে কেউ একজন পুল করে ওই কেসটার উপরে কাজ শুরু করতে পারে। ঠিক আছে, এটা কিন্তু এই অ্যাসাইনমেন্ট রুলটা বেসিক্যালি একটা অর্ডারে চলে। এই অর্ডারে আমি কি দেখতে চাই, এখানে এই অর্ডার নাম্বার 1 2 3 4 মানে যেখানে ইভালুয়েট করে যেটা পেয়ে গেল সেখানে থেমে যাবে, আর এগোবে না। একটা কেসের ফিল্ডস গুলোকে ইভালুয়েট করবে, যে ধরুন অ্যাকাউন্টের বিলিং কান্ট্রি যদি ইউএসএ থাকে, আর এসএলএ ইকুয়াল টু গোল্ড প্ল্যাটিনাম থাকে, বা টাইপ যদি কাস্টমার থাকে, তাহলে আমি এই ভদ্রলোককে অ্যাসাইন করব। যদি না করতে চাই আমি একটা কিউ অ্যাসাইন করতে পারি, আমি বলবো এনাকে অ্যাসাইন করো টু আ কিউ। কোয়াইট সিমিলার। তো এই যে কিউতে আমি অ্যাসাইন করলাম, তার মানে অল দ্য পিপল হু আর ইন দ্যাট কিউ উইল অটোমেটিক্যালি বি অ্যাসাইন্ড উইথ আ রেকর্ড। ঠিক আছে, এটা কিন্তু কাস্টম অবজেক্টেও করা সম্ভব। ঠিক আছে, পার্টিকুলারলি ফর ইয়োর অর্গানাইজেশন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আপনি যদি কোনো একটা কাস্টম অবজেক্ট বানিয়ে থাকেন, পার্টিকুলার আপনার কেস, টিকিট বা লিড, এগুলো সবই কাস্টম অবজেক্ট। কাস্টম অবজেক্ট গুলোর কিন্তু ওনার কিউ হতে পারে। ঠিক আছে, আচ্ছা, মানে জয়েন্ট ওনারশিপ। আর একটা জিনিস হচ্ছে, এটা স্টেপ বাই স্টেপ প্রসেস, মানে যে স্টেপে আমি একটা ওনার পেয়ে গেলাম বা অ্যাসাইন করতে পারলাম, বাকি স্টেপ আর এক্সিকিউট হবে না। ঠিক আছে, যদি কোনো স্টেপেই আমি ওনার অ্যাসাইন না করতে পারি তাহলে কি হবে, তখন এই সাপোর্ট সেটিংসে গিয়ে এই ডিফল্ট কেস ওনার বলে একটা ইউজার আছে যাকে ও অ্যাসাইন করতে পারে। এটাও আবার লোক হতে পারে, এটাও কি হতে পারে। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখতে হবে, সাপোর্ট সেটিংস এর ডিফল্ট কেস ওনার যে, তাকে ডিঅ্যাক্টিভেট করা যায় না। এই ইউজারটা আপনি ডিঅ্যাক্টিভেট করতে পারবেন না ডাইরেক্ট। ঠিক আছে, স্ট্রেট আওয়ে এটা কিন্তু একটা মানে কোয়েশ্চেন, সার্টিফিকেশনের কোয়েশ্চেন। এনি কোয়েশ্চেন সোফার? আচ্ছা, ফার্স্ট আমি তাহলে একটা কেসকে কাউকে অ্যাসাইন করলাম। সেকেন্ড পার্ট হচ্ছে, এটা আমি কাস্টমারকে রেসপন্স করে জানাবো যে আপনার কেসটা লগ হলো, আপনাকে আবার একটা মেল দিলাম। ঠিক আছে, এটাকে বলা হয় অটো রেসপন্স রুলস। অটো রেসপন্স রুলস এর এটাও একই প্রসেস। এখানেও আমি স্টেপ বাই স্টেপ রুল বানাতে পারি। এখানেও শর্ট অর্ডার দিতে হবে। এখানেও আমি বলবো যে আমার অরিজিন যদি ইকুয়াল টু ফোন হয়, বা ধরুন ইমেলই হয়, আগে ইমেলটা করি, তাহলে বেসিক্যালি আমি কোন ইমেল নেম আর ইমেল অ্যাড্রেস থেকে মেলটা পাঠাবো, এবং আমার কি ইমেল টেমপ্লেট হবে, সেই ইমেল টেমপ্লেট উপরে আমি রিপ্লাই করে দেবো যে উই হ্যাভ রিসিভড ইউর রিকোয়েস্ট। কেন, ওয়েবসাইটে গিয়ে তো একটা ফর্ম ফিল আপ করে সেভ মেরে দিল, তো ও আপডেটটা পাবে কি করে যে কেসটা লগ হয়েছে। তো এই অটো রেসপন্স রুলস বেসিক্যালি ওকে একটা মেল পাঠাবে, মেল পাঠিয়ে ওকে বলে দেবে কাস্টমারকে যে আপনার রিকোয়েস্টটা আমরা রিসিভ করেছি, আপনার রিকোয়েস্ট নাম্বার হচ্ছে এই, টিকিট নাম্বারটা এই, কেস নাম্বার ইজ দিস। ঠিক আছে, এটাও এই একই প্রসেস, এখানেও স্টেপ বাই স্টেপ প্রসেস। যে স্টেপে আমি রেসপন্সের রুলস ম্যাচ করছে আমি সেইভাবে রেসপন্স করে দিচ্ছি কাস্টমার। ঠিক আছে, থার্ড হচ্ছে এসকালেশন রুল। এটাও একই প্রসেস, এই স্টেপ বাই স্টেপ প্রসেস, কিন্তু এটা একটু কমপ্লিকেটেড।
একটায় কি হয়, আমি এটাও শর্ট অর্ডার 1 by 1 যাব। এটার কাজ হচ্ছে একটা কোম্পানি তার এসএলএ ব্রিচিং যেন না হয় সেটা দেখা। কেন কি এসএলএ মানে একটা কোম্পানি মাইট বি ইন কন্ট্রাক্ট উইথ অল দেয়ার কাস্টমার্স, যেখানে ওরা বলবে হাই প্রায়োরিটি টিকিট আমার 1 ঘন্টার মধ্যে সলভ করে দাও, লো প্রায়োরিটির টিকিট আমার 5 দিনে সলভ করে দাও, এরকম টাইপের বিভিন্ন ধরনের টিকিট হতে পারে। এবং তার জন্য এসএলএ হয়তো সেট করা রয়েছে। বিভিন্ন ধরনের কাস্টমারও হতে পারে, যেখানে কিছু প্ল্যাটিনাম কাস্টমার, কিছু গোল্ড কাস্টমার, সিলভার কাস্টমার, তাদের জন্য আলাদা আলাদা এসএলএ ডিফাইন করা আছে যে আমি কত তাড়াতাড়ি তাদেরকে সার্ভিস দেব। ইন দ্যাট কেস, based on different partnership levels or different countries or things, আমি আমার এসএলএ মেকানিজম সেট করে রাখবো এইভাবে, যেখানে যদি ওই টাইমের মধ্যে কেসটা যদি ক্লোজ না হয়ে থাকে, তাহলে ইট উইল বি অটোমেটিক্যালি রিঅ্যাসাইন টু দ্য বস, যাতে এসএলএ ব্রিচিং এর সিচুয়েশন না আসে। তার মানে আমি স্টেপ বাই স্টেপ এসকালেট করব একটা কেসকে, সো দ্যাট ইট ডাজ নট ব্রিচ দ্য এসএলএ। more powerful people are assigned the case so that they can take it to closure. এবার ধরুন এই যে এইটা আছে, ফার্স্ট স্টেপে আমি দেখছি বিলিং কান্ট্রি ইকুয়াল টু ইউএস, আর আমার এসএলএ হচ্ছে প্ল্যাটিনাম, কেস প্রায়োরিটি যদি হাই হয়, তাহলে আমার কি হবে? আমি যদি এখানে এডিটে যাই, দেখুন লেখা রয়েছে 2 hours and 0 minutes এ এটা অ্যাসাইন হয়ে যাবে অনিমেষ ব্যাংক। তার মানে কি হলো, আমি 2 ঘন্টার মধ্যে এই যে এজিং ওভার যেটা বলছে, এটা যে 2 মিনিট, মানে এটা মিনিট নয়, তো দেখাচ্ছে 2 hours and 0 minute আমি যেটা করছি যে কেসটা যদি ক্রিয়েট হওয়ার 2 ঘন্টার মধ্যে যদি এটা না সলভ হয়ে থাকে বা না ক্লোজ হয়ে থাকে, আমি যেটা করছি, আমি আই এম রিঅ্যাসাইনিং দিস টু এ ডিফারেন্ট কিউ করতে পারি, আই ক্যান রিঅ্যাসাইন টু এ ডিফারেন্ট ইউজার করতে পারি, এবং সেই লোকটাকে নোটিফাই করে দিতে পারি। আমি কেস ওনারকেও নোটিফাই করে দিতে পারি। আমি যদি অ্যাডিশনাল মেল অ্যাড্রেসকেও মেল করতে চাই, সেটাও আমি করতে পারি। আমার কোন ইমেল টেমপ্লেট যাবে ফর নোটিফিকেশন, সেটাও আমি এখানে দিতে পারি। এটা হচ্ছে ইউজারের নোটিফিকেশনের জন্য, এটা হচ্ছে ইয়ের জন্য, সাপোর্ট কেসের জন্য। ক্লিয়ার হচ্ছে? তাহলে আমি কি কি বললাম? 3টে অটোমেশন রয়েছে আমার কেসের উপরে। ফার্স্ট ইজ অ্যাসাইনমেন্ট রুলস, সেকেন্ড ইজ অটো রেসপন্স রুলস, থার্ড ইজ এসকালেশন রুলস। ঠিক আছে? তার মানে অ্যাসাইনমেন্ট রুল আপনি যেটা বলছেন, সেটা যেটা আগে দেখালেন, সেটাকে ইউনিক হতে হবে। ধরুন কোন একটা ইউজারকে 2 জায়গায় ডিফাইন করা আছে, 2টো কন্ডিশন হতে পারে, বা হতে পারে, তো সেটা আমি কেস অ্যাসাইনমেন্ট রুলে ওই যেটা বললাম যে আমার স্টেপ বাই স্টেপ একটা কেসকে ইভালুয়েট করছি। ধরুন এই লেভেলেই আমি যদি অ্যাসাইন করে দিই, তাহলে আর এইগুলো এক্সিকিউট হবে না। ওকে ওকে, যেখানে ফার্স্ট ম্যাচ করে যাবে সেখানে স্টপ হয়ে যাবে। একদম। এই জন্যই শর্ট অর্ডারটা খুব ইম্পর্টেন্ট। মানে অর্ডারিংটা এইভাবে দেওয়া আছে যে আমি প্রথমে দেখবো এই কন্ডিশনেই আমি ম্যাচ করে দিতে পারছি। মানে এটাকে মানে ইফ লুপ বা কেসের জায়গায় আপনি বরং বিগার স্মলার ফিল্টার টু বিগার ফিল্টার ভাবুন। সেইভাবে ভাবলে ব্যাপারটা, মানে এটা হচ্ছে ফার্স্ট লেভেল ফিল্টার, এটা হচ্ছে সেকেন্ড লেভেল ফিল্টার, থার্ড লেভেল ফিল্টার, ফোর্থ লেভেল ফিল্টার, ফিফথ লেভেল। মানে হচ্ছে এই নিচের কন্ডিশনটা এখানেও ম্যাচ করে দিতে পারে, তাতে কিন্তু আমি অন্য লোকে আসি। ঠিক আছে? কিন্তু ওপর কন্ডিশনটা ম্যাচ না করলে আমি নিচের কন্ডিশনে চলে যাই। এটা নেটের মতন একটা সিস্টেম, এলস নয় বা কেস নয়, পুরোটাই তাই। অ্যাসাইনমেন্ট রুলটাও তাই, অটো অ্যাসাইনমেন্ট রুলটাও তাই, এই বলে মানে অটো রেসপন্স রুলটাও তাই, এসকালেশন রুলটাও কিন্তু তাই। একইভাবে এইভাবে ডিজাইন করা আছে পুরোটা। আচ্ছা, এখানে আমার একটা কোশ্চেন ছিল। ধরুন একটা আমার নতুন লিড ক্রিয়েট হলো, নতুন লিড ক্রিয়েট হলো, লিড কেস নয়, লিড ক্রিয়েট হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তো যার কাছে অ্যাসাইন হয়েছে, সে যদি 5 মিনিটের মধ্যে কোনো অ্যাকশন না নেয়, সেটাকে আমি এসকেলেট করতে পারি? হ্যাঁ, আপনি ম্যানুয়ালিও এসকেলেট করতে পারেন। না মানে এই রুলসে ফেলে এরকম একটা রুল ক্রিয়েট করে আমি করতে পারি কি না?
এইখানে যে এসকালেশন রুল গুলো দেওয়া থাকে, এই এসকালেশন রুলস কিছু আওয়ার্স এর উপরে থাকে, মিনিটে হয় ও মিনিটে হয় না। না। আপনি দেখাচ্ছি এগুলো এগুলো আওয়ার স্পেসিফিক। ধরুন 0 hours 5 minutes করি। হ্যাঁ, এটা বেসিক্যালি এটা আওয়ার্স। হ্যাঁ, 0 আওয়ার্স। ধরুন এখানে এই যে আওয়ার্স মানে মিনিট যদি হয় 30 মিনিটের ব্র্যাকেট হবে। ও 30 মিনিটের ব্র্যাকেট, তার নিচে নেই। এটার নিচে যদি করতে চান 15 মিনিট। আমার একটা কাস্টমারই ছিল, যেমন এটা নাম হচ্ছে কি বলে ওটার নামটা কি, ওই দিয়ে নামটা ভুলে গেলাম, পিয়ারলেস হোটেলস। ওদের রিকোয়ারমেন্টই এটা ছিল যে আমার 15 মিনিটের মধ্যে আমার এসি যদি প্রবলেম সলভ না হয় ওটা এসকেলেট করে দাও। তো ওটার জন্য আমাদেরকে কাস্টমাইজ করতে হয়েছে, এটা এই এসকালেশন রুল দিয়ে করতে পারিনি। মানে এই ফ্রেমওয়ার্কটা ইউজ করেছি, একই ম্যাট্রিক্স ইউজ করেছি, এসকালেশন ম্যাট্রিক্সটা, কিন্তু ওটা মানে এসকালেশন অটোমেশনটা আমরা কোড লিখে করেছি, কেন কি ওদের ফ্র্যাকশনটা অনেক ছোট ছিল। ওকে, মানে তখন কোড লিখে করতে হবে। হ্যাঁ, যদি এটা চেয়ে ছোট ফ্র্যাকশনে চলে আসে তাহলে ইউজুয়ালি এটা মানে কিছু আওয়ার্সেই চলে সবসময়। খুব রিয়েলি দেখবেন আপনি মিনিটসে এসকালেশন হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে কেসের পার্ট। কেসে আর একটা ইম্পর্টেন্ট মডিউল হচ্ছে এই যে যখন আপনি কেসে যাচ্ছেন, কেসে একটা ক্লোজার বলে সিস্টেম আছে যেটা আপনাকে সেট আপ করতে হয়, কেস ক্লোজার লেআউট। ঠিক আছে, বাই ডিফল্ট এটা থাকে না। এই আপনি যখন একটা ফিল্ডসে যাবেন, যেমন এটা স্ট্যাটাস, এরকম এটা ক্লোজ স্ট্যাটাস আছে। তো এই ক্লোজ স্ট্যাটাসটা ইমপ্লিমেন্ট করার জন্য একটা ক্লোজ বাটন দিয়ে আপনাকে এটাকে এই কেস ক্লোজ পেজ লেআউটটা সেট আপ করতে হবে। এটা করলে কি হয়, ওই কেসটা আপনার ক্লোজ যখন হয়ে যাবে তারপরে আর আপনি মডিফাই করতে পারবেন না। ঠিক আছে, জাস্ট লাইক এ রেকর্ড টাইপ চেঞ্জ দিয়ে বেসিক্যালি আপনি হ্যান্ডেল করছেন। এটা টিপিক্যাল একটা লিগাসি ফিচার, আমার মনে হয় এটা ওরা তুলে দেবে আর বেশি দিন এটা রাখবে না। এটা একটা ওল্ড মেকানিজম অফ ডুইং ইট। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট আপনাদের জেনে রাখা দরকার। সেটা হচ্ছে অনেক সময় কাস্টমারের এই যে অ্যাকাউন্ট যে অবজেক্ট আছে, এটার সাথে কিছু কিছু রিলেটেড অবজেক্টস এই কেস ম্যানেজমেন্টের জন্য খুব ভাইটাল হয়ে যায়, টিকেটিং সিস্টেমের জন্য ভাইটাল হয়ে যায়। সেই অবজেক্টগুলোর সম্বন্ধে একটু আইডিয়া দিই। সেটা হচ্ছে অ্যাসেট অবজেক্ট। What is an asset object? Asset object is basically a copy of your product object. যে প্রোডাক্টটা আপনি কপি করলেন, যেটা বেসিক্যালি কাস্টমার কিনলো, সেটা হয়ে গেল অ্যাসেট। ঠিক আছে, এই অ্যাসেট অবজেক্টটা কিন্তু ইজ এ চাইল্ড অফ অ্যাকাউন্ট অ্যান্ড ইট ইজ অলসো আ চাইল্ড অফ দ্য প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে এই অ্যাসেট অবজেক্টটা বেসিক্যালি আপনার, ধরুন আপনার গাড়ি কিনেছেন, একটা শোরুমে গেলেন, আপনি একটা গাড়ি কিনলেন। গাড়িটা কেনার পরে ওই যে গাড়িটা, যে ইনস্ট্যান্স অফ দ্যাট কার, দ্যাট বিকামস ইউর অ্যাসেট। তাহলে আপনার অ্যাসেট দিয়ে আমি অ্যাকাউন্টের নিচে আমি দেখতে পেয়ে যাব যে আপনার কি কি গাড়ি আছে। ঠিক আছে, দ্যাটস হাউ দ্য অ্যাসেটস আর ডিফাইন্ড। তার মানে প্রোডাক্ট পজেসড বাই দ্য কাস্টমার ইজ কল্ড অ্যাসেটস। ঠিক আছে, তো অনেক সময় কেস ম্যানেজমেন্টের জন্য ইট ইজ ক্রিটিক্যাল হয়ে যায় যে আপনি একটা অ্যাকাউন্টের কি কি অ্যাসেটস রয়েছে সেটা দেখে আপনি বুঝতে পারবেন যে এই কাস্টমার অলরেডি কি পারচেজ করে রেখেছে, এবং কারণ হচ্ছে কমপ্লেন মোস্ট প্রবলি সেই পারচেজের উপরই হয়েছে। আচ্ছা, ওয়ারেন্টি ম্যানেজমেন্ট থেকে শুরু করে আলাদা খুব অ্যাডভান্স সাবজেক্ট, সেগুলো নিয়ে এখন ডিসকাশন করার দরকার নেই, কারণ ওগুলো ওর জন্য আলাদা অ্যাড অন প্রোডাক্টস আছে, এবং এভরি ইন্ডাস্ট্রি উইল হ্যাভ ইটস ডিফারেন্ট নুয়ান্সেস। ইট ইজ এ সার্টিফিকেশন ইন ইটসেলফ। তো দ্য বেসিক কেস ম্যানেজমেন্টটা এটা হচ্ছে সেলসফোর্স প্রসেস। ঠিক আছে, আরো একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কন্ট্রাক্ট। এইটা একটা ইম্পর্টেন্ট অবজেক্ট যেটা আপনি মাঝে মাঝেই ইউজ হবে। সার্ভিস কন্ট্রাক্ট আর কন্ট্রাক্ট দুটো কিন্তু আলাদা অবজেক্ট, এটা মাথায় রাখতে হবে দুটো কোন জায়গায় ইউজ হয়। সার্ভিস কন্ট্রাক্টটা ইউজ হয় ফর এসএলএস, মানে কেসের যে এসএলএ গুলো কি হবে, প্রত্যেকটা প্রোডাক্ট স্পেসিফিক হতে পারে বা কাস্টমারের টায়ার স্পেসিফিক হতে পারে, সেটা হচ্ছে সার্ভিস কন্ট্রাক্ট। আর কন্ট্রাক্ট হচ্ছে সেলস কন্ট্রাক্ট। তার মানে আমি একটা প্রোডাক্ট কিনলাম, কেনার পরে এবার আমার একটা ডেলিভারি কন্ট্রাক্ট আমার আছে, সেটা কিন্তু আমি এখান দিয়ে মেনটেন করতে পারবো। ঠিক আছে, এখানে এখানে দেখবেন এটা কন্ট্রাক্টের অ্যাক্টিভেটেড ডেট ফেট আছে,
কোন প্রাইস বুকের আন্ডারে এটা হচ্ছে, স্পেশাল টার্মস, স্ট্যাটাস কি হতে পারে, কন্ট্রাক্ট সাইন হয়েছে কি হয়নি, এটা পিওরলি আপনি ম্যানেজ করতে পারবেন। কন্ট্রাক্ট ম্যানেজমেন্টটা কমপ্লিটলি এর মধ্যে আছে। এটা কন্ট্রাক্ট আছে মানেই যে পিডিএফও আছে তা কিন্তু নয়, পিডিএফ জেনারেশন একমাত্র কোর্টে আছে স্ট্যান্ডার্ড। যদি কন্ট্রাক্টের সাথে আপনি পিডিএফ জেনারেশনও ইউজ করতে চান তাহলে কোনো একটা থার্ড পার্টি টুল নিতে হবে ফর পিডিএফ জেনারেশন। কঙ্গা কম্পোজার হতে পারে, অ্যাডোবি মানে অ্যাডোবি প্রোডাক্ট হতে পারে, অল্টারনেটিভলি কোড লিখেও করা যায়। তো এইটা হচ্ছে টোটাল মোটামুটি কেস ম্যানেজমেন্টে আপনি আজকে যে যে মানে ইয়েগুলো বললাম এইগুলো কোনোটাই ডিটেলসে আসে না, কিন্তু এই অটোমেশনস গুলো আর অটোমেটিক কেস ম্যানেজমেন্ট কি করে হয় এইগুলোর উপরে কিন্তু অনেক প্রশ্ন আসবে ইন দ্য অ্যাডমিন সার্টিফিকেশন। আপনারা যদি সার্টিফিকেশন করার কথা ভাবেন তাহলে এই আজকের ক্লাসটা কিন্তু খুব ভাইটাল হবে ফর মেনি কোয়েশ্চেন্স হুইচ ইজ কামিং ফর ইউ। কিন্তু সেই কোয়েশ্চেন্স গুলো খুব ইজি, এই জন্যই বললাম খুব একটা কিছু নেই। এই কেস ম্যানেজমেন্টে এই 5টা জিনিসই মনে রাখার, যে আমি আমার কি অটোমেটেড ওয়ে অফ কেস ম্যানেজমেন্ট কি, ইমেল টু কেস আর ওয়েব টু কেস, আর কি কি অটোমেশন আমার কেসের উপরে আছে, অ্যাসাইনমেন্ট। আচ্ছা, তার মাঝখানে একটা ছোট্ট জিনিস আপনাদের জানা দরকার, কারণ আপনারা সেলসফোর্সটা অনেকটাই জানেন, এটাকে বলা হয় অর্ডার অফ এক্সিকিউশন। যে কোনো একটা দিতে পারেন, অনেক রকম ডায়াগ্রাম আছে, লেটেস্ট ডায়াগ্রামটা যাওয়া ভালো, কেন সেলসফোর্স একটা চেঞ্জও করে। অর্ডার অফ এক্সিকিউশনটা কি জিনিস? অর্ডার অফ এক্সিকিউশন মানে হচ্ছে আমাদের সেলসফোর্সের যে রেকর্ড ট্রিগারের ওপরে যে বিভিন্ন অটোমেশন আপনি করতে পারেন একটা রেকর্ড সেভের সময়, সেই রেকর্ড সেভেশনের যে অটোমেশন গুলো আপনি লিখেছেন সেগুলো কি অর্ডারে ফায়ার করে, ঠিক আছে? যেমন আপনি একটা অ্যাপেক্স ট্রিগার লিখতে পারেন, আপনি একটা ফ্লো লিখতে পারেন, আপনি একটা ওয়ার্ক ফ্লো লিখতে পারেন, না আপনি একটা ইয়ে লিখে থাকতে পারেন, কি বলে প্রসেস বিল্ডার লিখে থাকতে পারেন। তাহলে কোনটা আগে ফায়ার করবে কোনটা পরে ফায়ার করবে, রাইট? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় পার্টিকুলারলি যখন আপনি একটা কমপ্লেক্স অ্যাপ্লিকেশনে একই অবজেক্টের উপরে অনেক রকম অটোমেশন করছেন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু গো থ্রু দিস অর্ডার অফ এক্সিকিউশন। একটা ছবিওয়ালা ডায়াগ্রাম দিলে বেটার লাগবে, এইটা বেটার। দেখি বড় করা যায় কি। এটা কি দেখা যাচ্ছে? ছবিটা দেখা যাচ্ছে, কিছু পড়া যাচ্ছে না, মানে ছবিগুলোতে কি লেখা আছে পড়া যাচ্ছে। তাহলে আমি লিঙ্কটা আমি আপনাদের পাঠিয়ে দেবো, আপনারা দেখতে পাবেন। মোটামুটি আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে ইনিশিয়াল, এটা আমি সেলসফোর্স সাইট থেকে করি, আমি ওটা বেটার। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে আপনার প্রথম স্টেপ হচ্ছে লোডস দ্য অরিজিনাল রেকর্ড ফ্রম ডেটাবেস অর ইনিশিয়ালাইজ দ্য রেকর্ড ফর আপসার্ট স্টেটমেন্ট, মানে আপসার্ট বা ইনসার্ট যাই হোক, ঠিক আছে? তার মানে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তাহলে আমি একটা রেকর্ড লোড করলাম, এটা হচ্ছে রেকর্ড সেভিং এর সময় হচ্ছে কিন্তু, ঠিক আছে? এবার loads the new record values from request and overrides the old values, ঠিক আছে? তার মানে এখানে আপনার রেকর্ড ডট ওল্ড আর রেকর্ড ডট নিউ, মানে ফিল্ডের আগের ভ্যালু আর ফিল্ডের পরের ভ্যালুটা বেসিক্যালি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এইবার প্রথম যেটা ফায়ার করে সেটা হচ্ছে সেলসফোর্স পারফরম্যান্সের ভ্যালিডেশন চেক। তাহলে কি কি ভ্যালিডেশন করে? ও দেখে যে লেআউট স্পেসিফিক কোনো কমপ্লায়েন্স আছে কিনা, ফাইল ফরম্যাট ভ্যালিডেশন আছে কিনা, ম্যাক্সিমাম ফিল্ড লেন্থ গুলো আছে কিনা, এই ভ্যালিডেশন গুলো ফার্স্ট করে। এরকম কোনো যদি ভ্যালিডেশনে আপনার ব্লক করে তাহলে সঙ্গে সঙ্গে আপনাকে ব্লক করে দেবে, আপনাকে এরার দিয়ে দেবে, ঠিক আছে? তাহলে সিস্টেম লেভেল ভ্যালিডেশন বলে এটাকে। তার মানে আমি লেআউটের ভ্যালিডেশন, ফিল্ড ডেফিনিশনের ভ্যালিডেশন আর ম্যাক্সিমাম ফিল্ড লেন্থের ভ্যালিডেশন, এই তিনটে জিনিস প্রথম ফায়ার করবে। তারপরে কি ফায়ার করবে? তারপরে আপনার বিফোর রেকর্ড ট্রিগার্ড ফ্লোজ ফায়ার করবে। তার মানে আপনি যে ফ্লো গুলো লিখেছেন যেখানে বিফোর সেভ ফ্লো যেগুলো লেখা আছে সেগুলোকে আগে ফায়ার করবে। তারপরে ফায়ার করবে আপনার বিফোর অ্যাপেক্স ট্রিগার্স গুলোকে, ঠিক আছে? তারপরে আপনার ফায়ার করবে ভ্যালিডেশন রুলস গুলোকে। আপনি যে ভ্যালিডেশন রুল গুলো লিখেছেন অবজেক্টের সেইগুলো ফায়ার করবে। একটা জিনিস মাথায় রাখুন, যদি বিফোর সেভে কোনো ডেটার ভ্যালু আপনি চেঞ্জ করে দেন লজিক লাগিয়ে বা এই ট্রিগারে চেঞ্জ করে দেন তাহলে হয়তো এই কাস্টমার ভ্যালিডেশন রুলটা বাইপাস হয়ে গেল,
ঠিক আছে, তো এরম হতে পারে যে আপনি কাস্টম মানে একটা ভ্যালিডেশন রুল লিখেছেন, কিন্তু দেখছেন ওই ভ্যালিডেশন রুলটা কোনোভাবেই কাজ করছে না। এমন হতে পারে যে এই তার আগে যে কোনো এই দুটো স্টেপে কেউ ওই ভ্যালুটা মডিফাই করে দিচ্ছে, যে তাই জন্য ভ্যালিডেশন পাস করে যাচ্ছে। ঠিক আছে, এই ভ্যালিডেশন রুলটা পাস হয়ে যাওয়ার পরে ডুপ্লিকেট রুল ফায়ার করবে। ডুপ্লিকেট রুল তো কিছু অবজেক্টই আছে, সবার নেই। তারপরে রেকর্ডটা ডেটাবেসে ডার্টি সেভ হবে, কমিট কিন্তু হচ্ছে না এখনো। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, আফটার ট্রিগার ফায়ার করছে, তারপরে অ্যাসাইনমেন্ট রুল ফায়ার করছে, অটো রেসপন্স রুল ফায়ার করছে, যেগুলো আমি এখনই আপনাকে দেখালাম। অ্যাসাইনমেন্ট রুল কিউ এর আছে, অটো রেসপন্স রুলস আছে, ইয়েতে কেসের আছে। তারপরে ওয়ার্কফ্লো রুলস গুলো ফায়ার করে। এই ওয়ার্কফ্লো রুলে কোনো যদি রেকর্ড আপডেট করা হয়, মানে ফিল্ড আপডেট দেওয়া থাকে, তখন কিন্তু এই পুরো ফ্লোটা আবার এক্সিকিউট করবে, আপডেট দ্য রেকর্ড এগেন। কিছু নুয়ান্সেস আছে, কিছু কিছু জিনিস আর ফায়ার করে না, সেটা লেখা আছে এখানে। ঠিক আছে, কাস্টম ভ্যালিডেশন রুল আবার নতুন করে ফায়ার করবে না। আচ্ছা, তারপরে এসকেলেশন রুল ফায়ার করবে। তারপরে যদি আপনি কোনো প্রসেসেস ফায়ার করে থাকেন, তাহলে প্রসেসেস ফায়ার করবে, মানে প্রসেস বিল্ডার গুলো ফায়ার করবে। তারপরে রেকর্ড ট্রিগার্ড ফ্লোজ ফায়ার করবে, আফটার রেকর্ড ট্রিগার্ড ফ্লো ফায়ার করবে। তারপরে এন্টাইটেলমেন্ট রুলস ফায়ার করবে, এটা আমরা ডিসকাস করিনি, ওটা এন্টাইটেলমেন্ট মডিউলসের মধ্যে পার্ট আছে। এরপরে রোল আপ সামারি ফিল্ডস গুলোকে রিক্যালকুলেট করবে। তারপরে এই প্যারেন্ট রেকর্ডটাকে আপডেট করা হবে। তারপরে আপনার ক্রাইটেরিয়া শেয়ারিং রুলটা ফায়ার করবে। তারপরে ডিএমএল অপারেশনটা ডেটাবেসে কমিট করা হবে। তারপরে যে কোনো মেল সেন্ডিং ফেন্ডিং বা অ্যাসিনক্রোনাস জব টপ যদি ট্রিগার করতে হয়, ক্লিয়ার হচ্ছে? এটা কিন্তু একদম ফিক্সড অর্ডার এবং এইভাবেই থাকে, এইভাবে জেনেই কিন্তু আপনাকে অটোমেশনস লিখতে হবে। যদি ভুলভাল এদিক ওদিক হয় তাহলে কিন্তু ফেসে যাবে, বুঝতে পারবেন না যে কেন কোনটা আগের কেন ফায়ার করে গেল, কোনটা পরে ফায়ার করে গেল। ওই জন্য রোল অফ সামারিটা কাজ করছিল না, একবার মনে আছে? ওই যে অ্যাকাউন্ট একটা কাউন্ট করতে গিয়ে সামারি কিন্তু মানে আপনি দেখেছেন, মানে এই যে কমিটটা হচ্ছে আপনার ডেটাবেসে এইখানে, কোথায় গেল কমিট অর ডিএল নাম্বার আছে না ডেটাবেস এইখানে। ঠিক আছে, আচ্ছা, প্যারেন্ট রেকর্ড গোজ থ্রু দ্য সেভ প্রসেস যখন বলছে, তার মানে হচ্ছে এই প্যারেন্ট রেকর্ডের জন্য যদি এই তারপরে কিন্তু এই পুরো অর্ডার এক্সিকিউশন আবার ফায়ার করবে। তাই জন্য প্যারেন্ট রেকর্ডে অনেক সময় কি করে, চাইল্ড রেকর্ডের কোনো আপডেট মারতে গিয়ে প্যারেন্ট রেকর্ড ফেসে গেল, এরকম হতে পারে। প্যারেন্ট রেকর্ড ফেসে গেল মানে কি, ধরুন আপনি একটা প্যারেন্ট রেকর্ডের কোনো রোল আপ সামারি ফিল্ডের উপরে ভ্যালিডেশন রুল লিখে দিয়েছে, তাহলে কিন্তু প্যারেন্ট রেকর্ড সেভ হলো না। প্যারেন্ট রেকর্ড যদি সেভ হলো না, তো পুরো ট্রানজাকশনটা হল্ট করে গেল, রোল ব্যাক হয়ে গেল, আটকে গেল। তার মানে চাইল্ড রেকর্ডও সেভ হলো না, কারণ হচ্ছে প্যারেন্ট রেকর্ডের রোল আপের উপর আপনি কোনো একটা ভ্যালিডেশন মেরে দিয়েছেন। ধরুন ভ্যালিডেশন দিয়ে দিয়েছেন যে আমার 5টার বেশি চাইল্ড হবে না, কাউন্টের উপর আপনার ভ্যালিডেশন মারা আছে। এবার আপনি 6th চাইল্ডটা যখন বানাতে যাবেন তখন আর বানাতে পারবেন না। তো এই অর্ডার অফ এক্সিকিউশনটা খুব ক্রিটিক্যাল যখন পার্টিকুলারলি আপনি ভ্যালিডেশন মানে আপনারা অটোমেশনস লিখছেন। তো এটা কিন্তু কনসিয়াস হয়ে লিখতে হবে। এটা কিন্তু রেকর্ড ট্রিগার অটোমেশনস এর কথা হচ্ছে, স্ক্রিন ফ্লো দিয়ে কথা হচ্ছে না। স্ক্রিন ফ্লোতে যদি কোনো আপডেট স্টেটমেন্ট থাকে, সেই স্টেটমেন্টটা কিন্তু এই আবার অর্ডার অফ এক্সিকিউশনের থ্রু দিয়ে আবার ফায়ার করবে। মানে এটা ডিএমএল অপারেশন যখন হচ্ছে তখন কিন্তু এই অর্ডার অফ এক্সিকিউশন কাজ করবে। যে পার্টটা কাজ করবে না সেটা হচ্ছে বেসিক্যালি এই পার্টটা, এই সিস্টেম ভ্যালিডেশনসটা আপনার কাজ করবে না, কারণ কি আপনার তো ইউআই নেই। ফ্লোর ক্ষেত্রে, স্ক্রিন ফ্লোর ক্ষেত্রে ইউআইটা আপনি নিজে বানিয়েছেন, তো আপনার ফায়ার করতে শুরু করবে এখান থেকে। ইনফ্যাক্ট ফিল্ড ডেফিনেশন আর ম্যাক্সিমাম লেনটাও ফায়ার করবে। ইনফ্যাক্ট এখান থেকে ফায়ার করবে, লেআউট স্পেসিফিক রুলস গুলো ফায়ার করবে। তাহলে অর্ডার অফ এক্সিকিউশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা এই যে কোনো একটা ধরুন এইটা হচ্ছে অরিজিনাল, এটা আরো কম্প্রিহেনসিভ ডকুমেন্ট, এটা ঘেটে যায়, তাই ইজি করে লেখা থাকে, অনেকগুলো পেজ আছে, এরকম অ্যাপেক্স আওয়ার্সে আছে। আপনার ট্রেল হেডে অর্ডার অফ এক্সিকিউশন আপনি সার্চ করতে পারবেন, ওখানে দেখানো আছে। এটা একটু কনসিয়াস হয়ে কাজ করতে হবে, না হলে মানে
বিপদে পড়ে যেতে হতে পারে। ঠিক আছে, ঠিক আছে।